আমি আমার বক্তব্যের প্রারম্ভেই অধ্যাপক ডক্টর এম এ কুদ্দুস, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার বাড়ি ময়মনসিংহের গফরগাঁয়ে, বাজার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আর কি, উত্তর দিকে। আর উনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন এবং উনি মুক্তিযুদ্ধকালীন সময় জেট ফোর্সের অধীন উনি একজন সৈনিক ছিলেন এবং উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। জেট ফোর্স অর্থাৎ আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যে প্রথম লিবারেশন ফোর্সের ফার্স্ট ফোর্সেস কমান্ড, দ্যাট ইজ জেট ফোর্স, এবং সেক্টর 1 নম্বর সেক্টর, এটা উনি একজন সদস্য ছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে বেহেশত নসিব করেন, ওনার পরিবারের সদস্যরা যাতে, ওরা সবাই মোটামুটি কুদ্দুস ভাই তাদেরকে ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন এবং তারা শিক্ষিত হয়েছে। দে আর ডুইং আলহামদুলিল্লাহ গুড। বাট কুদ্দুস ভাই সম্পর্কে বলার মধ্যে যেটা, আজকে এমন এক সময় আপনারা এটা করছেন, আজকে হচ্ছে জুলাই মাসের 21 তারিখ, 24 জুলাই আর আজকের জুলাই, এর মধ্যে জুলাই এবং আগস্ট। কাজে আমাদের আজকে দেশের জন্য কুদ্দুস ভাইরা যেমন 71 সনের মুক্তিযুদ্ধের সময় একজন বক্তব্য বলেছেন, বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি ওনার বক্তব্যে বলেছেন মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থান বা 24 জুলাই আগস্টকে আমরা একই সাথে মূল্যায়ন করার চেষ্টা করি। কখনো কখনো 47-52-কেও আমরা 69-এর সাথে টেনে আনার চেষ্টা করি। এগুলি প্রত্যেকটা ঘটনায় তার নিজস্ব আঙ্গিকে ওই সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসন্দেহে। কিন্তু মুক্তিযুদ্ধ জাতির জীবনে বারে বারে আসে না। যেমন অভ্যুত্থান, 90-এও আমরা আন্দোলন করেছি, 24-এও আন্দোলন করেছি। এটি কিন্তু মাঝে মাঝে আসার সুযোগ আছে। যখন কেউ স্বৈরাচারী হয়ে যায়, কেউ নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করে, তখন একটি পর্যায়ে যে দম্ভের পতন হয়, যেটি 24-এ এই দেশের মানুষ অংশগ্রহণ করেছে, দেখার সুযোগ হয়েছে। আর আমাদের মতো মানুষের 3টি দেখার সুযোগ হয়েছে। আমরা 69-ও দেখেছি, 71-ও দেখেছি, 75-76-ও দেখেছি, 90-ও দেখেছি, 24-এর জুলাই আগস্টও আমরা দেখেছি, 17 বছরের দুঃশাসনও দেখেছি। কাজেই ওই স্বাধীনতা কোনো জাতির জন্য একবারই আসে। ওইটি ইচ্ছা করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযোদ্ধা হতে হলে, এখানে আমার সামনেও আরো কয়েকজন মুক্তিযোদ্ধা বসা আছেন দেখতে পাচ্ছি, আমি প্রথম খেয়াল করি নাই। যাই হোক, ওনাদের যে ত্যাগ, ওনাদের যে অবদান জাতি সবসময় সম্মানের সঙ্গে করে, এবং ওনাদের যে অর্জন, অর্থাৎ আমাদের আজকের যে অবস্থান, আমি সবসময় বলি, দেশ যদি স্বাধীন না হতো, আমি হয়তো বনে বাজারে মাছ টাছ ধরতাম, এই পর্যায়ে আসতে পারতাম কিনা এটা হলফ করে বলা যায় না। কিন্তু এই দেশ, এই পতাকা, এই ভূখণ্ড, এই সার্বভৌমত্ব আমাদেরকে আজকে সম্মান দিয়েছে। সো উই নিড টু বি, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদেরকে সসম্মানে তাদের যে স্থান, সেটিকে আমাদের সেই স্থানেই রাখা উচিত। আর 17 বছরের আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে 15.5 বছরের নিরন্তর সংগ্রাম, জুলাই আগস্টের যে 24-এর যে সংগ্রাম, কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
প্রত্যেকটা ঘটনা একটা আরেকটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং সর্বোপরি যাদের এরশাদ বিরোধী স্বৈরাচারের কথা মনে আছে, আপনার আস্তে 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 অনেক কিছু দেখেছি আমরা। 86 দেখেছি, 88 দেখেছি, আমাদের চোখের সামনে তো সব হয়েছে, আপনাদের অনেকের চোখের সামনে হয়েছে। এবং আমরা শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনের শাহাদতের মধ্যে যে 27শে নভেম্বর স্ফুলিঙ্গ, এবং এইটার মাধ্যমে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, 4 তারিখ রাত্রির নভেম্বরের আপনার ডিসেম্বরের 4 তারিখ রাত্রে ঢাকা শহরের যে অবস্থা, আজকে ওই সময় যারা ছিলেন না তারা বুঝতে পারবেন না যে ঢাকা শহর ওই দিন রাত্রে কেমন ছিল। এটি কিন্তু ব্যাখ্যা করে অংশগ্রহণ না করলে বোঝা যায় না। এখানে অনেক অংশগ্রহণকারী আছেন আমি দেখতে পাচ্ছি। কাজেই ঠিক একইভাবে আপনার দেশ মুক্ত হয়েছে 24 এবং 25-এ, এবং ওই সময়ও এই আব্দুল কুদ্দুস ভাই উনি কিন্তু মাঠে ছিলেন। হি ওয়াজ লেকচারার এট দ্যাট টাইম, ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমিতে লেকচারার ছিল, প্রভাষক। আমি তখন ইউরোলজির রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজে। কাজেই আমরা একসাথে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, এবং নির্ভীক মানুষ যদি কাউকে বলতে হয় তার অন্যতম উদাহরণ হচ্ছে অধ্যাপক ডক্টর এম এ কুদ্দুস। কখনোই কোনো অবস্থাতেই ভীত সন্ত্রস্ত হওয়ার মতো লোক উনি ছিলেন না। উনি যখন ছাত্র, এটা 78-79 সনের কথা বলছি আমি আর কি, আমি তখন মেডিকেলে কেবল সেকেন্ড ইয়ারে পড়ি। দুটো ছেলে খুবই দুষ্ট ছিল এবং তাদের ব্যাপারে সবাই খুব অতিষ্ঠ ছিল, এবং তাকে ফেস করার মতো আপনার সাহস অনেকের ছিল না। কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনের ঘটনা, ময়মনসিংহ মেডিকেল কলেজের চত্বরে ডে এবং ক্লাস চলা অবস্থায় উনি যেভাবে একা, সবাই দাঁড়িয়ে দেখলো, একা এই দুর্নিবিত দুজনকে কিভাবে উনি সমস্ত কিছু মানতে বাধ্য করলেন, এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে সবাইকে যে সহযোগিতা করলেন এবং যে সাহসিকতার পরিচয় দিলেন। কোনো আর্মস টার্মস কিছু না, খালি হাতে। কিন্তু অনেক হয়তো ভাববেন কোনো কিছু হাতে টাতে ছিল কিনা, কিছু না, 2টা হাত আর বুক ভরা সাহস। আর একটা হচ্ছে নৈতিকভাবে বলিষ্ঠ ছিল, কারণ অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলছিলেন। কাজেই যাদেরকে বিরুদ্ধে বলছিলেন তারা নৈতিকভাবে খুব দুর্বল ছিল, হয়তো দেখতে দেখতে বড় ছিল, কিন্তু নৈতিক দুর্বলতার কারণে তারা এই নৈতিকতার সামনে হেরে গেছে এবং সারেন্ডার করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে মেডিকেল কলেজে আর কোনোদিন এরকম পরিবেশ আর দেখার সুযোগ হয় নাই। তো যাই হোক, আমি কথাটি বললাম, তার যে নির্ভীকতা, এবং আপনাদের মনে থাকার কথা 2006-এর 28শে অক্টোবরের কথা, এই ক্যাম্পাসে যাদের মনে আছে তারা নিশ্চয়ই রিক্যাপিচুলেট করতে পারতেছেন। লগি বৈঠার তাণ্ডব মনে আছে তো? 28শে অক্টোবর 2006 আমি নিজেও ঢাকা মেডিকেল কলেজ থেকে পরে এসেছিলাম। ওই সময়ও যে সাহসিকতার পরিচয় উনি দিয়েছেন, আমরা এখানে ছিলাম। যে আমি এটাকে ওনার জন্য, উনি যে একজন
মুক্তিযুদ্ধ করতে গিয়েছেন সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায়, কতটুকু টান থাকলে, কতটুকু দেশপ্রেম থাকলে এরকম যেতে পারেন, এবং পরবর্তীতে যে কোনো অন্যায়ের সময় এবং স্বৈরাচার বিরোধী যত প্রোগ্রাম হয়েছে ঢাকা শহরে বিগত 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যত কর্মসূচি হয়েছে, যেই সময়ই হোক কয়েকটা লোক উপস্থিত থেকেছেন, তার মধ্যে একজনের নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এবং উনার যে শহীদ জিয়ার প্রতি যে কতটুকু আনুগত্য ছিল, উনি একবার শহীদ জিয়ার মাজার জিয়ারত করে যাওয়া আসার সময় ওই ব্রিজ থেকে ওই হাত পা ভাঙে নাই, হাত, এবং পরবর্তীতে আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ ব্যাপারে ওনার ব্যক্তিগতভাবে কুদ্দুস ভাইকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ওনার খোঁজ খবর নিয়েছে, চিকিৎসার খোঁজ নিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার চোখের চিকিৎসার জন্য আমরা একটা গ্রুপ অফ পিপুলকে এঙ্গেজ করেছিলাম। তার মধ্যে একজনের নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এবং বিশ্বস্ততার মাপকাঠিতে বিবেচনা করে আরো 3 জনকে এটার মধ্যে নেওয়া হয়েছিল, গ্রুপ অফ পিপুল। কারণ ম্যাডামকে যেহেতু বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না, বাইরে যাবেনও না, সুযোগও ছিল না, সব কিছুই আমরা ওনার বাড়িতেই বা ওনার এভার কেয়ারের যে কেবিন সেখানেই ব্যবস্থা করা হয়েছে। তারও একজন সদস্য জনাব ডক্টর এম এ কুদ্দুস, ম্যাডামের চিকিৎসা। এবং সব কিছুতেই ওনার মধ্যে যে আন্তরিকতা, এবং যে কোনো সময় একটি লোককে হাতের কাছে পাওয়া যাবে, প্রয়োজনে পাওয়া যাবে এবং মানুষকে সাহায্য করবে। আপনি বাড্ডা এলাকায় যদি যান, উনি চোখের চিকিৎসক, কিন্তু সাধারণ মানুষ ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি ঘর গন্ডগোল ঝগড়া ঝাঁটি কোনো কিছুর জন্য যদি হয়, সালিশ করতে হলে ডাক্তার সাহেব লাগবে। নতুন বাজারের ডাক্তার আব্দুল কুদ্দুস সাহেব, অর্থাৎ হি ওয়াজ সো পপুলার টু দি লোকালিটি। এটা কিন্তু আর্ন করতে হয়েছে, এটি ইচ্ছা করলে অর্জন করা যায় না। এটা মানুষের সাথে দীর্ঘদিনের হৃদ্যতার জন্য হি হ্যাজ আর্নড ইট। ওখানে 2জন ডাক্তার আছে বাড্ডার রাস্তায়। আজকের বাড্ডা তো এই বাড্ডা ছিল না। আমি আপনাদেরকে 90 সনের বাড্ডা, শুধু ওই এলাকা খালি পানি আর পানি, আর কিছু একটা রাস্তা, এত উঁচু রাস্তা ছিল না। 88 বন্যাতেও আমেরিকান এমবেসিতে ওই যে জায়গাটাতে হাঁটু সমান, হাঁটু না বুক সমান প্রায় পানি ছিল। কাজেই ওই সময় ওখানে 2জন ডাক্তারের নাম খুব মানুষ মুরুব্বি হিসাবে মানে, একজন ডাক্তার এম এ কুদ্দুস, একজন ডাক্তার হাসিব, এই 2জন। এবং তাদেরকে তারা তাদের প্রয়োজনীয় যে কোনো প্রয়োজনে, যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য, চিকিৎসার জন্য, এভরিথিং এর জন্য তারা মানুষ ওনাদের কাছে যেত। অর্থাৎ মানুষের ভালোবাসা অর্জন করার ব্যাপারে, ওনার মানুষকে সাহায্য করার ব্যাপারে কুদ্দুস ভাই খুব অগ্রণী ভূমিকা পালন। ইভেন আমার কথাই যদি বলি, আমি 2001-11 পরে পালিয়ে থেকেছি, তারপরে সারেন্ডার করেছি, জেলখানায় গিয়েছি। উনি কিন্তু আমার পরিবার তখন থাকতেন ঢাকায়, না থাকতে পারার কারণে দে ওয়েন্ট টু মাই প্যারেন্টস হাউস, অর্থাৎ ময়মনসিংহ আমাদের যে বাপের বাড়ি, ওখানে আমার মায়ের কাছে চলে যায় আমার পরিবারের সদস্যরা। ওখানেও কিন্তু কুদ্দুস ভাই এখান থেকে যে আরো কয়েকজনকে সাথে নিয়ে, এখানে অনেক ডাক্তার আছেন, তাদেরকে নিয়ে ওখানে গিয়ে আমার পরিবারের ওই সময়কার খোঁজ খবর নেওয়া। অনেকে আমাদেরকে পালিয়ে থাকার জন্য জায়গাও দেয় না, এখানেও এরকম আছে অনেকে, ওই সময় সাহস করতে পারে না। কিন্তু উনি কিন্তু এরকম করেছে। কাজেই উই নিড টু অ্যাকনলেজ, আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত।
সেই জন্যই কুদ্দুস ভাইয়ের প্রোগ্রাম এবং কুদ্দুস ভাইয়ের শেষ জীবনে হয়তোবা ওনার ছেলে বলেছে একটা ঘটনার কথা, এটা নিয়ে আমি আর ওই দিকে বেশি যেতে চাই না। বিষয়টা হচ্ছে, আমরা যখন চেয়ারে বসি আমাদের সবসময় বিবেচনা করা উচিত এই চেয়ারটা আমাদের কারো জন্য স্থায়ী না। এই চেয়ারটা কিছুক্ষণ পরে আমার কাছ থেকে চলে যেতে পারে। কাজেই যতক্ষণ আছেন চেয়ারের প্রতি জাস্টিস করেন, পদের প্রতি জাস্টিস করেন, এবং যেটুকু দায়িত্ব করা উচিত ক্ষমতার দম্ভ দেখিয়ে কিভাবে চলে যেতে হয় সেটা 5ই আগস্ট দেখিয়েছে, তাই না? কাজে আমি সবাইকে অনুরোধ করব, যারা 5ই আগস্ট দেখলেন তারা তো চেয়ারে বসে ওই রকম ক্ষমতা না দেখালেও পারতেন। আর নিয়ম কানুনে যদি সব হবে, স্বাধীনতা যুদ্ধের পর 25শে মার্চ যে ভদ্রলোক ডেপুটি সেক্রেটারি ছিলেন 1971-এ, 16ই ডিসেম্বর সেই ভদ্রলোক ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিলেন। ওই আইন কে পাশ করেছিল? অর্থাৎ সময় প্রয়োজনীয়তা। কাজেই আপনারা সবসময় বিধির কথা বলেন, প্রয়োজনীয়তা অনেক সময় বিধিকে ওভারলুক করতে হয়। কারণ একটা কথা আছে যে সংবিধান কি, আর সংবিধানের সাথে সাথে এটার প্র্যাকটিসটা কি, হোয়াট ইজ দি ডেমোক্রেটিক প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাও কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের, আমরা বলি না যে লিখিত কোনো সংবিধান নাই, তাহলে প্র্যাকটিসটা দিয়ে চলতেছে তো। সো আপনাকে বুঝতে হবে whether you are doing wrong or right, এবং আপনি ওই মানুষটার রাইটস এস্টাবলিশ করতেছেন কিনা বা করেছেন কিনা এইটা আপনার দেখার প্রয়োজন আছে। আজকে আপনি যে ক্ষমতার কথা বলেন, আজকে যে আপনি বিধিবিধানের কথা বলেন, আপনি যে এই চেয়ারে এসছেন, আপনি কি কোনো বিধান বলে এসেছিলেন? 5ই আগস্ট হয়েছে তাই আসার সুযোগ হয়েছে। আমরা বলতে পারি, yes, we have went to the people, they have voted for a particular political party and they have given the mandate to run or to take care of this people, take care of the people, take care of them or the peoples of Bangladesh. আমাদেরকে সেবা করার জন্য একটা সার্টেন টাইম লিমিট দিয়েছে। উই আর ম্যান্ডেটেড পিপল, আমরা বলতে পারি। সো উই আর, আমাদের অব্লিগেশন আছে সংবিধানের প্রতি এবং এই দেশের মানুষের প্রতি। এখন যদি বলেন যে চট্টগ্রামে কক্সবাজারে ল্যান্ডস্লাইড হয়েছে, 51 জন মানুষ মারা গেছে, ভেসে গেছে, সংবিধানে কোথাও লেখা নাই যে হঠাৎ করে তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে দুর্যোগের। এটার তো এই কথা বললে কি চলবে? You need to address that issue. ওই ভদ্র, আজকে সকালে, আজকে দিনাজপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বসে আগে থাকার আগে মোবাইলে একটা ছবি আসছে, বৃষ্টির ঠেলা একটা মাটির ঘর, ওখানে মাটির দেওয়াল আছে, মাটির ঘর পরে এক ভদ্রমহিলা মারা গেছে। এখন আপনি খুঁজবেন এই ভদ্রমহিলার নিয়ম নীতি সবকিছু আছে কিনা, তাকে দাফন কাফন তাকে করতে হলে এখন এগুলো কি আপনি করবেন না? হোয়াট ইজ দি নেসেসিটি? আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় চেয়ারে বসার পর অনেক কিছু করি যেগুলি ওভার রুল করার বা এগুলোর মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার অনেক সুযোগ আছে। সেগুলো করলে আর এইরকম ইনসিডেন্টস বা কুদ্দুস ভাইয়ের ছেলে যে বক্তব্যটা রাখলো, এই বক্তব্যটা হয়তো আমাদের ভবিষ্যতে শুনতে নাও হতে পারে। আজ আমি সুনির্বন্ধ অনুরোধ করব সবার কাছে, ইভেন আমার কাছে, যে আমাদের কার্যক্রম এইরকম হওয়া উচিত না যে এই চেয়ারটা আমার, এই চেয়ারটা somebody else will be there। কাজে এই চেয়ারটা একটা সাময়িক, চেয়ারের প্রতি জাস্টিস করাটা, এইটা কিন্তু যতক্ষণ আমি ওখানে থাকবো ততক্ষণ এটা করা উচিত এবং এটাই আমাদের প্র্যাকটিস হওয়া উচিত। কাজে আমি
যে কথা এতক্ষণ আগে বলতেছিলাম যে আজকে অনেকেই বিভিন্নভাবে অনেক কথা বলেন এবং কেউ কেউ আজকেও দেখলাম অনেক পত্রিকায় কিছু কিছু জায়গায় লেখা আছে মানে দে আর কাউন্টিং ডেজ। তাদের জন্য বলি 91 সনে পলায়নকৃত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে এটা সাক্ষাৎকার দিয়েছে। অনেকের মনে থাকার কথা যে বিএনপি নামক দলটি নাকি 10টি সিটও পাবে না, মনে আছে? অনেক সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, ফেব্রুয়ারি সেই নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। অনেকে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে অনেক স্পেকুলেশন করছিলেন, অনেক কথা আজকে বেরিয়ে আসছে, কিন্তু সমস্ত কিছুর মুখে সাই দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়ে তাদেরকে সেবা করার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 6 মাস আমাদের হয়ে গেছে। এই 6 মাসের মধ্যে প্রত্যেকটি কথা জনগণের কাছে যে ওয়াদাকৃত যে সমস্ত কথা ছিল, প্রত্যেকটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বাস্তবায়ন করার চেষ্টা করছে। ইনস্পাইট অফ 12ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়েছে, তার পরবর্তীতে ইরান এবং ইসরায়েল সহ যে যুদ্ধ এবং সেটার কারণে যে দ্রব্য ওয়েল প্রাইসের যে বেড়েছে, তার জন্য যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়া উচিত ছিল অনেক দেশেই হয়েছে, সেটাকে ফেস করেছে। আর নিয়ারলি $300 বিলিয়ন, কেউ বলে 282, কেউ বলে 300, যাই হোক, এই দেশ থেকে পাচার হয়ে গেছে। তারপরেও একটা দুর্দশাগ্রস্ত একটা অর্থনৈতিককে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশ মুদ্রাস্ফীতি বলেন গ্রাজুয়ালি কমছে, আস্তে আস্তে স্টেবিলিটি আসছে এবং সরকার তার যে ওয়াদা প্রত্যেকটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। কাজেই এখানে মাননীয় ভিসি প্রভিসি মহোদয়রা আছেন, আমি শুধু এটুকুই বলতে চাই, কুদ্দুস ভাই যখন এখানে চাকরি নিল, হাদি স্যারের সাথে তখন কথা হচ্ছিল, হাদি স্যারকে আমি একটা জিনিসই বলেছিলাম যে স্যার, ওনাকে এমন এক জায়গায় দেওয়া উচিত যেখানে আপনার সৎ লোক দরকার, যেখানে পিলফারেজ প্রিভেন্ট করা যাবে, এবং স্যার জায়গা মতোই দিয়েছিলেন। এবং তখনকার যদি আজকে ট্রেজারার এখানে থাকেন, তখনকার ট্রেজারি হাতিয়ে দেখবেন কুদ্দুস ভাই আসার আগের মাসে কি হয়েছিল, পরের মাসে কি পরিমাণ সেটা থেকে সেভ হয়েছিল, 1 বছরে কতটুকু সেভ হয়েছিল এবং কত কোটি টাকা এই ইউনিভার্সিটি লাভ হয়েছিল, সেভ করতে পেরেছে। অর্থাৎ একটা সৎ মানুষ থাকলে পিলফারেজ কিভাবে প্রিভেন্ট করা যায়, ঠিক একইভাবে আমি আজকে বলতে চাই, যেহেতু কুদ্দুস ভাই এই প্রতিষ্ঠানে কাজ করেছেন, মাননীয় ভিসি সহ প্রোভাইস চ্যান্সেলররা আছেন, ট্রেজারার মহোদয় হয়তো আছেন কিনা আমি জানি না, যাই এখানে অনেকেই আছেন, আপনারা তো কর্মরত শিক্ষক এবং একাডেমিক কাউন্সিলের মেম্বাররা আছেন। দিস ইজ দি প্রিমিয়ার ইনস্টিটিউট অফ দি কান্ট্রি। সারা দেশের মানুষ রুগী রেফার করে, যখন কোথাও কোনো রুগী ভালো হয় না তখন যাও পিজি হাসপাতাল বা মেডিকেল বিশ্ববিদ্যালয়, মানুষ কিন্তু অনেক আশা নিয়ে আসে। কাজেই আমরা চাই যে আপনাদের স্পেশালাইজড এবং বিশ্ববিদ্যালয় দুটোকে আপনারা এমন একটি প্রতিষ্ঠানে দাঁড় করান যাতে আমাদের বলতে না হয় এবার কেয়ারে বা ইউনাইটেডে রুগীটা পাঠায় দেয়, আমাদের বলতে যাতে হয়, আমরা যাতে প্রাউড ফিল করি, প্লিজ সেন্ড ইউর পেশেন্ট টু দি মেডিকেল ইউনিভার্সিটি। এই অবস্থাটি যদি হয় তাহলে মাননীয় ভাইস চ্যান্সেলর আপনি এটার
আমি জানি, অন্যরা অনেকেই জানে না। আপনি এটা বিসি হইতে চান নাই, আপনাকে হইতে চাইলে আপনি এর থেকে 1.5 বছর আগেই হইতে পারতেন, কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছে যাতে একটি গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে হয়, যেটি মানুষ তৈরি খালি না, হেলথ সেক্টরের, খালি ডাক্তার না, এর সাথে যে আমাদের নার্সেস আছে, আমাদের যে আজকে যে মেডিকেল টেকনোলজিস্ট আছে, প্রত্যেকটা সেক্টরে যাতে গুণগত মানসম্পন্ন লোক তৈরি হয়, মানুষ যাতে সেবা নিতে আসে এবং সেবা পাওয়ার পর যাতে বলে যে দিস ইজ দি বেস্ট ইনস্টিটিউট ইন দি কান্ট্রি। এইটি এখন এস্টাবলিশ করার দায়িত্ব আপনি এবং আপনার যে টিম এবং আপনারা যারা আমার সামনে বসে রয়েছেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ ভিসি প্রো ভিসি একা একা কিচ্ছু করতে পারবে না যদি আমার নার্স বোনেরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, যদি মেডিকেল টেকনোলজিস্ট তার দায়িত্ব পালন না করে, যে ক্লিনিংয়ের কাজে আছে সে যদি তার দায়িত্ব পালন না করে। সো ইটস এ টিম ওয়ার্ক, স্টার্টিং ফ্রম দি ক্লিনার আপ টু দি ভাইস চ্যান্সেলর, এভরিবডি নিডস টু ওয়ার্ক, এবং একটা সেম হাইটেই কাজ করতে হবে। এবং কিভাবে করবেন, কিভাবে তাদেরকে আপনারা প্যাট্রোনাইজ করবেন, কিভাবে রিমুনারেশন দিবেন, এবং কিভাবে করলে এই প্রতিষ্ঠান, শুধু এই প্রতিষ্ঠান নয়, আরও আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আপনারা হতে যাচ্ছেন। কাজে সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং, ক্যাপাসিটি ধরে রাখা এবং সেই অনুযায়ী নিজেদেরকে ম্যানিং অ্যান্ড ইকুইপ করা, অনলি একটি ক্রাইটেরিয়া হতে হবে, নলেজ অ্যান্ড স্কিল। এর বাইরে আরেকটার দরকার আছে, সে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি। এর বাইরে অন্য কোনো ক্যাপাসিটিকে দয়া করে যদি গুরুত্ব না দেন তাহলে এই প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের ক্যামব্রিজ স্কুল অফ মেডিসিন বলেন, অক্সফোর্ড স্কুল অফ মেডিসিন বলেন, হার্ভার্ড স্কুল অফ মেডিসিন বলেন, তখন বাংলাদেশের স্কুল অফ মেডিসিন হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ যদি সেটি হয় তাহলে আমার মনে হয় যে কুদ্দুস ভাই যে কজে দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের স্বাস্থ্য সেবার জন্য যুদ্ধ করেছেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, সততার জন্য যুদ্ধ করেছেন, তাহলেই তার প্রতি যথার্থ সম্মান দেখানো সম্ভব হবে। এবং আমরা সবাই তাহলেই ভালো থাকবো, দেশ ভালো থাকবে। আর দেশ ভালো থাকলে মনে রাখবেন আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রধানমন্ত্রীর যে স্লোগান, আমরা কি করব, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ আছে এবং উনি এখন নতুন যোগ করেছেন সবার জন্য বাংলাদেশ, অর্থাৎ আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে আপনাকে আমাকে নিয়ে কটু কথা না বলে, আমাদেরকে নিয়ে তারা যাতে প্রাউড ফিল করে যে তাদের জন্য আমরা কিছু করে যেতে পেরেছি, সেই লক্ষ্যেই চলুন আমরা কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।